মহাত্মা গান্ধীর সঙ্গে সুভাষচন্দ্র বসুর মতভেদের কারণ ছিল কিছুটা ব্যক্তিগত ও কিছুটা মতাদর্শগত। সুভাষচন্দ্র বসু গান্ধীজির প্রতি ব্যক্তিগতভাবে শ্রদ্ধাশীল হলেও কংগ্রেসে তার ডিক্টেটরসুলভ কর্তৃত্ব ও সরকারের বিরুদ্ধে সংগ্রামে তার আপোসধর্মী মনোভাব তিনি কোনোদিনও পছন্দ করতেন না। উভয়ই ছিলেন সুদৃঢ় ব্যক্তিত্বের অধিকারী, নিজ নিজ মতাদর্শে অটল, ফলে তাদের মধ্যে বোঝাপড়া করা প্রায় অসম্ভব ছিল। উভয়ের মতাদর্শও ছিল সম্পূর্ণ ভিন্ন। মহাত্মা গান্ধী আপোসপন্থী ও অহিংসা পদ্ধতির অনুসারী, তিনি ছিলেন বামপন্থার বিরোধী। অন্যদিকে সুভাষচন্দ্র বসু ছিলেন আপোস বিরোধী এবং প্রয়োজনে সহিংস আন্দোলনের পক্ষপাতী। সুভাষচন্দ্র বসু ছিলেন বামপন্থী মনোভাবাপন্ন। গান্ধীজি ব্রিটিশ বিরোধী হলেও ব্রিটিশ সরকারের ঘোর বিপদে তাকে অসুবিধায় ফেলতে চাইতেন না। নাৎসিবাদ এবং ফ্যাসিবাদের সঙ্গে কোনরূপ সম্পর্ক রাখতে তার ছিল ঘোর অনীহা। অন্যদিকে সুভাষচন্দ্র বসু শত্রু দেশ ব্রিটেনের বিপদের সময়ই তাকে নির্মম আঘাত হানার কথা বলেছিলেন। ব্রিটেনকে কাবু করার জন্য তিনি নাৎসিবাদী জার্মানি ও ফ্যাসিবাদী ইটালির সঙ্গে হাত মেলাতেও রাজি ছিলেন। কৌটিল্যের অর্থাৎ চাণক্য সুবিখ্যাত নীতি শত্রুর সঙ্গে বন্ধুত্ব করা উচিত, তার কাছে এটাই ছিল গ্রহণযোগ্য। 1922 সাল থেকেই সুভাষচন্দ্র বসু গান্ধীজির নীতি ও কার্যকলাপের সমালোচনা করে আসছিলেন। তিনি 1933 সালে গান্ধীজির নেতৃত্বকে ব্যর্থ বলেছিলেন। সুভাষচন্দ্র বসুর বামপন্থী ভাবমূর্তি, নাৎসিবাদ ও ফ্যাসিবাদের দিকে ঝোঁক ও অহিংস আন্দোলনের কার্যকারিতা সম্পর্কে সংশয় মহাত্মা গান্ধীকে ধীরে ধীরে সুভাষ বিরোধী করে তোলে। হরিপুরা কংগ্রেসের সভাপতি হিসেবে সুভাষচন্দ্র বসু সক্রিয় আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তার এই ভাষণে সাম্যবাদী আদর্শের দিকে ঝোঁক সুস্পষ্ট ছিল। এতে মহাত্মা গান্ধী ও তার অনুগামী দক্ষিণপন্থী কংগ্রেসরা রুষ্ট হয়েছিলেন ও সুভাষচন্দ্র বসু, বিড়লা, টাটা প্রমুখ শিল্পপতিদের বিরাগ ভাজন হয়ে দাঁড়িয়েছিলেন। মহাত্মা গান্ধীর ইচ্ছার বিরুদ্ধে সুভাষচন্দ্র বসু বামপন্থীদের সাহায্য নিয়ে ত্রিপুরী কংগ্রেসের সভাপতি হওয়ার জন্য নির্বাচনে দাঁড়ান ও মহাত্মা গান্ধীর মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করেন। এর ফলে মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসুর ওপর আরো বিরূপ হন। সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে বৃদ্ধ, আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে অজ্ঞ, ব্যাপক গণ আন্দোলনের নেতৃত্ব দেওয়ার পক্ষে অনুপযুক্ত প্রভৃতি বলে তাকে মর্মান্তিক আঘাত হেনেছিলেন। ডক্টর অমলেশ ত্রিপাঠীর ধারণা অনুযায়ী সুভাষচন্দ্র বসু দক্ষিণপন্থী কংগ্রেসীদের বিরুদ্ধে নানা অভিযোগ করে তাদের সঙ্গে আপোস করার পথই বন্ধ করে দিয়েছিলেন। এই দক্ষিণপন্থী কংগ্রেসীদের মধ্যে অন্যতম প্রধান দুই মুখ ছিল সর্দার বল্লভভাই প্যাটেল এবং জওয়াহরলাল নেহেরু, এবং অন্যদিকে ছিল মোহাম্মদ আলী জিন্নাহ। কংগ্রেসের দক্ষিণপন্থী নেতৃবর্গ মহাত্মা গান্ধীর অসহযোগিতার ফলে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের ত্রিপুরীতে অনুষ্ঠিত অধিবেশনে নতুন ওয়ার্কিং কমিটি গঠন করতে ব্যর্থ হলে মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু তখন নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বকেও সমর্থন করেছিল। কিন্তু তবুও কংগ্রেসের নতুন ওয়ার্কিং কমিটি গঠন করতে পারেনি মহাত্মা গান্ধীর সমর্থন ছাড়া, এবং সর্দার বল্লভভাই প্যাটেল এবং জওয়াহরলাল নেহেরু তাকে সেই সহযোগিতা করেনি। মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসুকে কংগ্রেস থেকে বহিষ্কার করতে বদ্ধপরিকর হয়েছিলেন। আসলে সুভাষচন্দ্র বসু গান্ধীজির নেতৃত্বকেই চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছিলেন। তার নীতি ও কার্যধারাকে সমূলে উচ্ছেদ করতে চেয়েছিলেন বলে মহাত্মা গান্ধী তাকে ছুঁড়ে ফেলতে কৃত সংকল্প হয়েছিলেন। সুভাষচন্দ্র বসু বুঝতে পারেননি যে কংগ্রেসের অবিসংবাদী নেতা মহাত্মা গান্ধীকে চ্যালেঞ্জ জানিয়ে কংগ্রেসে থাকা যায় না, অর্থাৎ জলে থেকে কুমিরের সাথে লড়াই করা সম্ভব নয়। মহাত্মা গান্ধী ও সুভাষচন্দ্র বসুর মতাদর্শ ও আন্দোলনের পদ্ধতির মধ্যে পার্থক্য এতটাই ছিল যে তা মিটিয়ে ফেলা কার্যত অসম্ভব ছিল। কিন্তু তবুও নেতাজি মহান ছিলেন আর মহাত্মা গান্ধীকে তিনি মান্যতা দিতেন। গান্ধীজি এবং নেতাজির মধ্যে সম্পর্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের সাহায্য করার গান্ধীজির প্রতিশ্রুতি নিয়েও চরমে উঠেছিলেন। কলকাতার মেয়র পদ থেকেও সরিয়ে দিয়েছিল কংগ্রেস তাকে। একটু আগেই যেটা বলেছিলাম
যে গান্ধী ও নেতাজি এই দুই নেতার মতানৈক্য নিয়ে ইতিহাসে বহু কথা হয়। পাশাপাশি তুলে ধরা হয় সেই মুখোমুখি ত্রিপুরী কংগ্রেস সম্মেলনের লড়াই। 1939 সালে কংগ্রেস সভাপতি পদ থেকে নেতাজির অপসারণের কথা বারবার বলা হয়। সেই সময় কংগ্রেসের সভাপতি পদে দৃঢ়ভাবে নেতাজির বিরোধিতা করেছিলেন গান্ধীজি। তবে তারপরও দেখা গিয়েছে যে গান্ধীজির প্রতি নেতাজির শ্রদ্ধা বিন্দু মাত্র কমেনি। কস্তুরবা গান্ধীর মৃত্যুর পর গান্ধীজিকে শোক বার্তা পাঠিয়েছিলেন নেতাজি। 1944 সালের 4 জুন আজাদ হিন্দ রেডিওর মাধ্যমে প্রচারিত হয়েছিল নেতাজির সেই শোক বার্তা। 1936 সালে গান্ধীজি গান্ধী সেবা গ্রাম আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন গুজরাটে। সেই আশ্রমের ওয়েবসাইটেও বলা আছে, কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হতে বাপুকে আগা খান প্যালেসে বন্দী করা হয়েছিল। তিনি যখন জেলে সাজা কাটছেন সেই সময় 1944 সালের 22 ফেব্রুয়ারি কস্তুরবা গান্ধী মারা যান। গান্ধীজির প্রতি উদ্বিগ্ন নেতাজি সুভাষ চন্দ্র বোস 1944 সালের 4 জুন রেঙ্গুন থেকে আজাদ হিন্দ রেডিও বার্তা দিয়েছিলেন। তাতে নেতাজি বলেছিলেন, যদি আমাদের দেশবাসী নিজের চেষ্টায় অথবা কোনোভাবে স্বাধীনতা লাভ করে তবে আমাদের চেয়ে কেউ বেশি খুশি হবে না। ব্রিটিশ সরকার আপনার ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করেছে আর তার প্রভাব ফেলতে শুরু করেছে। যাই হোক, আমরা বিশ্বাস করি যে এর কোনোটাই সম্ভব না, সংঘাত অনিবার্য। এবং তাই ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যাটলি বলেছিলেন যে আমরা কিন্তু মহাত্মা গান্ধীকে অতটা ভয় পাইনি যতটা ভয় নেতাজি সুভাষ চন্দ্র বোসকে পেয়েছিলাম। ভারতের স্বাধীনতার জন্য এই ধর্মযুদ্ধে জাতির জনক মহাত্মা গান্ধীর কাছ থেকে প্রচুর শুভেচ্ছা এবং আশীর্বাদ বারবার চাইতেন নেতাজি সুভাষ চন্দ্র বোস। এবং নেতাজি যখন আইএনএ তৈরি করেন সেই সময় তিনি আইএনএর 3টি ব্রিগেডের নামকরণ করেছেন গান্ধীজি, জওয়াহরলাল নেহরু এবং মৌলানা আজাদের নামে। তবুও এই মহাত্মা গান্ধীর মৃত্যু নেতাজির সমস্ত মিছিল এবং নেতাজির আজাদ হিন্দ বাহিনী সমস্ত কিছুকে তিনি একটি আদ্যপ্রান্ত সার্কাসের সাথে তুলনা করেছিলেন এবং বাধ্য করেছিলেন ভারত সরকারকে পাকিস্তানকে ঋণ দিতে, যাতে পাকিস্তান নতুন ভাবে গড়তে পারে। তবু তিনি জাতির জনক, কারণ ভারতবাসী বা ভারতীয় জাতিকে তিনি তৈরি করেছিলেন এবং স্বাধীনতার দিকে নিয়ে গেছিলেন। কিন্তু স্বাধীনতা এসেছিল নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্যই। এইটা আজ ভারতবাসী বিশ্বাস করতে শুরু করেছে।